বাবার ওষুধের বোতলে কয়েক ফোঁটা বিষ মিশিয়ে ভাবির হাতে দিয়ে বললাম, বাবার কাশিটা খুব বেড়েছে, রাতেও ঘুমাতে পারে না, সেজন্য ওষুধ নিয়ে এলাম। রাতে খাওয়ার পর 2 চামচ করে খাইয়ে দিও। কি মনে করে ওষুধ নিয়ে এলে? তোমার তো বাবার প্রতি কোনো খেয়াল নেই। যাক, এনেছো যখন ভালোই করেছো। মুচকি হেসে রুমে চলে এলাম। কথা বাড়াতেই ইচ্ছা করছে না। এ বাড়িতে ভাবির কথাই শেষ কথা। বাবা পর্যন্ত ওনার কথার উপর কোনো কথা বলে না। ভাবিকে ভয় করে এমন না, বরং ওনাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। ভাবিও বাবার যত্ন আত্মীর ত্রুটি করে না। সেজন্যই ওষুধটা ভাবির হাত দিয়ে দিলাম। খারাপ কিছু ঘটলেও কেউ কোনো সন্দেহ করবে না। ভালোই ভালোই কাজটা হয়ে গেলে হয়। লোকটা বলে দিয়েছে বিষে কোনো গন্ধ নেই, স্বাদের খুব বেশি পরিবর্তন হবে না। সামান্য গলা দিয়ে নামলেই খেল খতম। শত সবে রাত 8টা বাজে। বাবা খাওয়া শেষ করে সোফার কোনায় বসে খবরের কাগজ পড়ছে। বাবার করা আদেশ, তাকে রাত 8টার ভেতর খাবার দিতে হবে। যুগের পর যুগ এই নিয়ম পালন করে আসছে। বয়স হয়েছে বলে নিয়মের ত্রুটি করেন না। 10টার ভিতর ঘুমিয়ে পড়তে না পারলে ফজরের নামাজটা হাতছাড়া হয়ে যায়। মা জননী, কাশির ওষুধ দিতে চেয়েছিলে, এখনো দিলে না যে? এই তো নিয়ে আসছি। আপনার জন্য একটু পায়েস রান্না করেছিলাম। বিকেলে বলেছিলেন কদিন ধরে রাতে খাওয়ার পর মিষ্টি খেতে ইচ্ছা করে। এই না হলে আমার মেয়ে সব কিছু মনে থাকে। মা বলতো পায়েস মা বলতো পায়েস আপনার খুব পছন্দের। হ্যাঁ মা জননী, ছোটবেলা থেকে অনেক পছন্দের খাবার। আতপ চাল, দুধ, চিনি, বাদাম, কিশমিশ, কেশর এসব দিয়ে দারুণ রাঁধতেন আমার মা। খেয়ে বলুন তো আপনার মায়ের মতো হয়েছে কিনা। ঘরে শুয়ে ওদের কথোপকথন শুনছি। বাবা ওষুধ খেয়েছে কিনা দেখা প্রয়োজন। নিজের চোখে না দেখলে শান্তি পাবো না। রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে, না হলে ঝামেলা হতে পারে। রাতে খাওয়ার নাম করে ওখানে গিয়ে বিষয়টা দেখে আসতে হবে। বিছানা দিয়ে নেমে খাওয়ার ঘরে এলাম। ভাবি ঘরে নেই। বাবা দরজার পাশে রাখা সোফার উপর বসে পায়েস খাচ্ছে। উঁচু আওয়াজে বললাম, ভাবি খেতে দাও। রাত 11টা না বাজলে যে ছেলের খাওয়ার সময় হয় না, সে আজ এত সকালে খেতে চাচ্ছে। শরীরটা ভালো লাগছে না, গলাটা খুসখুস করছে। মা জননী, এই অপদার্থটাকে খেতে দাও তো। অপদার্থ না বললে কি অনেক সমস্যা হয়? অপদার্থকে আর কি বলবো? বাবা কিন্তু ভুল বললেন। রঞ্জু মোটেও অপদার্থ নয়, বরং খুব কাজের ছেলে। আপনার জন্য কাশির ওষুধ নিয়ে এসেছে। বাবার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। এমন উত্তর আশা করেননি। বেশিরভাগ সময় এ ব্যাপারে ভাবি বাবার সঙ্গে একমত থাকেন। মনের মতো হতে পারেনি বিধায় বাবা সবসময় খোঁচা দিয়ে কথা বলে। ব্যাপারটা গা সওয়া হয়ে গেলেও মাঝে মধ্যে বেশ বিরক্ত লাগে। সবাই কি একরকম হয়? সকলে একরকম হলে নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলে কিছু অবশিষ্ট থাকে না। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বিষণ্ণ গলায় বলল, ও তা বেশ। পায়েস খাওয়া শেষ হলে ওষুধ খেয়ে শুয়ে পড়েন। আজকাল আপনার শরীরটা একটু ভালো যাচ্ছে না, সর্দি কাশি লেগেই আছে। আচ্ছা ঠিক আছে, এই তো খাচ্ছি। বাবা ওষুধের বোতল থেকে 2 চামচ ওষুধ ঢেলে মুখে পুরে দিল। ওষুধ মুখে দিতে চোখ মুখ বিকৃত করে ফেললেন। হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বললেন, ওষুধের স্বাদটা বেশ ঝাঁঝালো, অল্পতেই কাজে দেবে। প্রত্যুত্তরে কিছু বললাম না। দেয়ালের দিকে তাকিয়ে খাবারের অপেক্ষা করতে লাগলাম। মিনিট 5 পর ভাবি এসে ভাত বেড়ে দিলেন। চাপা গলায় বললেন, রিপার সঙ্গে কথা হয়? তা মাঝে মধ্যে হয়ে থাকে। কেন বলো তো? রিপা তোমাকে অনেক পছন্দ করে, সোজা কথায় বলতে গেলে ভালোবাসে। গতকাল আমায় কল দিয়ে বলল তোমার সঙ্গে ওর ব্যাপারটা ম্যানেজ করে দিতে। তোমায় আগেও বলেছি ওকে বোনের নজরে দেখি। এসব হবে না। আমার বোনটা দেখতে খারাপ, নাকি ওর চালচলন পছন্দ হয় না? কোনোটাই নয়। রিপা মারাত্মক সুন্দরী, স্বভাবতই ভদ্র। এত ভালো মেয়েকে আমার পাশে মানায় না। কী যে বলো তুমি! ঠিকই বলছি। ওকে বিয়ে করলে একসময় তুমিও আফসোস করবে। কেন বলো তো? বাউ বাউন্ডুলে ছেলেদের সাথে প্রেম করা যায়, স্বামী হিসেবে পেতে গেলেই সমস্যা। কী সমস্যা? তুমি ওসব বুঝবে না। ভাইয়া বড্ড ঘর কোনো, নিজে না ভুগলে অন্যের সমস্যা বোঝা যায় না।
আজকাল অনেক কঠিন কথা বলো, বুঝতে অসুবিধা হয়। তবে সত্যি বলতে তোমার ভাই ঘর কোনো লোক না। ঘরের প্রতি ভালোবাসা থাকলে এভাবে দিনের পর দিন বাইরে বাইরে ঘুরতে পারতো না। ভাবির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্বামী নামক মানুষটা দিনের পর দিন অফিসের কাজে বাইরে বাইরে রাত কাটালে বেশিরভাগ মেয়েরই ভালো থাকতে পারে না। ভাইয়া কবে ফিরছে কিছু জানিয়েছে? না, ও ব্যাপারে তার সঙ্গে কথা হয় না। সবে 4 দিন হলো। আদ্র আরও দিন কয়েক যাক, তারপর হয়তো ফিরে আসবে। এ মা, তোমার পা তো খালি, আর একটু ভাত দেই? না, অনেকটা খেয়ে ফেলেছি। তোমার সাথে কথা বলতে বলতে খাওয়া কখন শেষ হয়ে গেল খেয়ালই করতে পারলাম না। তুমিও খেয়ে দিয়ে শুয়ে পড়ো, শুধু রাত জেগে কী করবে? ভাইয়া আজ আর ফিরবে না। বাবা নিজের রুমে চলে গিয়েছে অনেকক্ষণ আগে। ভাবি মলিন হেসে নিজের রুমের দিকে হাঁটা দিল। ভাবি মানুষ নেহাত মন্ত নয়, বরং তাকে ভালোই বলা চলে। দিনের পর দিন বাড়ির সব কিছু দেখে শুনে রাখছে। ভাইয়ার সাথে সম্পর্কটা বেশ রঙিন না হলেও দুজনের দাম্পত্য জীবন বেশ সুখের। ভাইয়ার সঙ্গে কোনো ঝগড়া বিবাদ নেই। সপ্তাহখানিক বাইরে কাটিয়ে বাড়ির ফেরার পর যত্ন আত্মীয়ের কোনো ত্রুটি করে না। আচ্ছা রিপাও কি এমন মানানসই মেয়ে মানুষ, নাকি প্রচণ্ড তেজি স্বভাবে? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম পাখি ধরা দিতে চাইছে না। সামান্য চিন্তাও হচ্ছে, ওষুধটা ঠিক মতো কাজ করলে হয়, ওষুধে কাজ না করলে আবারও কিছু টাকা নষ্ট হবে। এর আগেও 2বার চেষ্টা করেছি, তবে লাভ হয়নি। বাবা যেন কেমন করে বেঁচে গিয়েছিল, বোধহয় বিষ নষ্ট ছিল। দোকানদার ঠকিয়ে দিয়েছে। পরপর 2বার কাজ না হওয়ার পর লোকটাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এসব জিনিস নিয়ে বেশি দিন এক এলাকায় ঘোরাঘুরি করা বেশ মুশকিল। পুলিশের খপ্পরে পড়লেই সব শেষ। আপাতত বিষের চিন্তাগুলোকে মস্তিষ্ক থেকে দূরে সরাতে হবে, না হলে সারা রাত নির্ঘুম কাটাতে হবে। বাবা ঠিকই বলেন। আসলে আমি একটা অপদার্থ ছেলে। অপদার্থ না হলে কি মিশনে পরপর 2বার ফেল করি? সে যাই হোক, এবার কাজ হলেই হলো, সব কিছুর সমাধান হয়ে যাবে। ব্যর্থ হওয়ার পর ভেঙে না পড়লেই দিন শেষে সফলতার মুখ দেখা যায়। না, এসব চিন্তা করে বের হতে পারছি না। মোবাইল বের করে রিপার নম্বরে কল দিলাম। মেয়ে মানুষের সাথে কথা বললে নাকি দুনিয়ার চিন্তা ভুলে থাকা যায়। 2বার রিং হওয়ার পর কল রিসিভ হলো। ফোনের ওপাশ থেকে ঘুম জড়ানো মেয়েলি কণ্ঠ বলে উঠল, কে আপনি? রাত বিরেতে কল দিয়েছেন কেন? চাপা গলায় বললাম, আমি রিঞ্জু। ভাবি বলল, আপনি কিছু কথা বলতে চান, সময় করে আপনার সাথে কথা বলতে। ও সরি, আসলে বুঝতে পারিনি আপনার সময়ের যে দাম। কী জন্য কল দিতে বলেছিলেন? আমি আপনাকে কল দিতে বলিনি, বরং আপনি আমাকে বলেছেন আমার সঙ্গে আপনার মাঝে মধ্যেই কথা হয়ে থাকে। ও তখনই কথা বলতে ইচ্ছা হয়েছিল। মিথ্যা বলতে হবে কেন? মাঝে মধ্যে একটু কথা বললে কি অসুবিধা হয়? না, তা হবে কেন? তাহলে যোগাযোগ রাখেন না যে? জানেন, কলেজের কত ছেলে আমার পিছনে পড়ে থাকে, শুধু আপনি কোনো গুরুত্ব দেন না। গুরুত্ব দেই না বলেই আমার প্রতি এত আকর্ষণ তোমার। সুন্দরী মেয়েরা কখনোই চাইবে না কোনো পুরুষ তাকে অবহেলা করুক। কবিদের মতো কথা বলছেন না, ওসব কবি টবি হওয়ার ইচ্ছে নেই। তোমার কেন মনে হচ্ছে আমি কবিদের মতো কথা বলছি? অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলছেন, তাই বললাম। হাসালে। আমি নাকি সাজিয়ে গুছিয়ে কথা বলি? এই কাজটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কোনো কারণ ছাড়াই সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারলে এতদিনে গোটা কতক প্রেমিকা জুটিয়ে ফেলতাম। প্রেমিকা জোটানোর ইচ্ছেটা বুঝি অনেক বেশি? না, তা বলতে চাইনি। অনেক রাত পর্যন্ত রিপার সঙ্গে কথাবার্তা চলল। মেয়েটার কণ্ঠে সম্মোহিনী ক্ষমতা আছে। একবার শুনতে আরম্ভ করলে শেষ করতে ইচ্ছা হয় না। কথা বলতে বলতে আবার ব্যাপারটা মাথায় থেকে বেরিয়ে গিয়েছিল। দুশ্চিন্তা না থাকলে ঘুম পাখি খুব সহজেই ধরা দেয়। সকালবেলা ভাবির চিৎকারে ঘুম ভাঙল। বাবার ঘর থেকে আওয়াজ আসছে। ভাবি ভীতু গলায় চিৎকার করছে। মুচকি হেসে বাবার ঘরের দিকে দৌড় লাগালাম। এতদিনে কাজটা শেষ হলো। বাবার ঘরে গিয়ে চোখ কপালে উঠে গেল। বাবার শরীরে অসংখ্য ক্ষত থেকে রক্ত চুরিয়ে পড়ছে। কোন কোনটায় রক্ত শুকিয়ে গেছে,
মুখমণ্ডলের অবস্থা ভালো নয়। কেউ অনেক দিনের আক্ষেপ মিটিয়ে বাবার শরীরে ছুরি চালিয়েছে, কিন্তু কে এমন করবে? পরিস্থিতি বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। আমি ছাড়াও অন্য কেউ আছে? পরিস্থিতি বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। আমি ছাড়াও অন্য কেউ আছে? বাবার সঙ্গে কারো দ্বন্দ্ব আছে বলে জানা নেই। হুট করে কাউকে দোষারোপ করতে পারছি না। ভাবি শাড়ির আঁচলে মুখ লুকিয়ে এক নাগাড়ে কেঁদে চলেছে। দরজার পাশে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে ওনার দিকে তাকাতে দেখে আমার কাছে এগিয়ে এলো, কাঁধের উপর হাত রেখে ভীতু গলায় বলল, রঞ্জু, তোমার ভাইকে খবর দিব? হ্যাঁ, তা তো দিতেই হবে। তুমি ভাইকে খবর দাও। ভাইয়ার এসব জানা প্রয়োজন। আমি পুলিশকে কল করে বিষয়টা জানাচ্ছি। দেরি করলে সবাই আমাদেরকে সন্দেহ করবে। কি থেকে কি হয়ে গেল, আল্লাহ রে। ভাবি কাঁদতে কাঁদতে মোবাইল খুঁজতে গেলেন, যদিও ভাবির মোবাইলটা ওনার ঘরে টেবিলের উপর রাখা আছে। বাবার রুমে আসার পথে দেখে এসেছি ঘরের দরজা হাট করে খোলা। ঘরের মধ্যে এক পলক তাকালে স্পষ্ট দেখা যাচ্ছে, তবুও তা খুঁজে পেতে বেশ সময় লাগবে। এখন বিপদের সময় কোনো কিছু ঠিকভাবে খুঁজে পাওয়া সম্ভব হয় না। দোতলা বাড়ি আমাদের। নিচের তলার এক রুমে বাবা থাকেন। নিচতলার বেশিরভাগ জায়গা জুড়ে ড্রয়িং রুম আর খাওয়ার ঘর। উত্তর দিকে রান্নাঘরের সাথে বিশাল বারান্দা। দক্ষিণ দিকে দুটো রুম আছে। এক রুমে বাবা থাকেন, অন্যটা খালি পড়ে থাকে। কালে ভদ্রে কেউ কখনো বেড়াতে এলে ও ঘরে জায়গা হয়। ওপরে তলায় 5টা রুমের দুটোতে ভাবিদের জিনিসপত্র, একটা রুম ফাঁকা। অনেক মেহমান আসলে ঢালাই বিছানা করে ঘুমানোর জন্য। একটাতে দুনিয়ার অকেজো জিনিসপত্র বোঝাই করা। অন্য ঘরে আমার বসবাস। বাড়িটা দূর থেকে দেখতে অদ্ভুত সুন্দর হলেও কাছ থেকে কেমন যেন এলোমেলো করা। কে যে বাড়ির ইঞ্জিনিয়ার ছিল জানা নেই, তবে মায়ের মুখে শুনেছি বাবা নিজে তদারকি করে বাড়ি তৈরি করেছে। তোমার ভাই কল ধরছে না, ও ঘুমিয়ে আছে বোধহয়। আজকাল সকালের দিকে বেশ ঠান্ডা পড়তে শুরু করছে। এমন সময় কাঁথার নিচে গুটিসুটি মেরে পড়ে থাকার মজাই আলাদা। পুলিশ কি বলল? কল দেওয়া হয়নি, মোবাইলের ব্যালেন্স শেষ। তোমার মোবাইল দিয়ে কল দিতে হবে। তাহলে দেরি করছো কেন? নাও তাড়াতাড়ি কল দাও। ভাবে মোবাইলটা আমার দিকে এগিয়ে দিল। ওনার হাত কাঁপছে। কিছু মানুষের এমন পরিস্থিতিতে হাত পা কাঁপতে থাকে। ভয়ের কারণে এমন হয় নাকি? পুলিশের নাম্বার জানা নেই। উপায় না পেয়ে 999 নম্বরে কল দিলাম। একবার রিং হতেই কল রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর স্বর ভেসে এলো, কর্মকর্তারা চাইলে একজন কণ্ঠীর স্বর সেট করতে পারতেন। মিনিট সাতেক কথা বলার পর কল কাটলাম। কি বলল? আমাদেরকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছে। কোনো জিনিসে হাত লাগানো যাবে না। ভয় পাওয়ার কিছু নেই। ওদের প্রতিনিধিরা কিছু সময়ের মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে যাবে। শুধু মোবাইলটা চালু রাখতে হবে। ও আচ্ছা, তুমি গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো। আমি ভাইয়াকে কল দিচ্ছি। আচ্ছা। ভাবি এলোমেলো পায়ে বাথরুমের দিকে হাঁটা দিল। ভাইয়ার নম্বরে কল দিলাম। ভাবি মেয়ে হিসেবে বড্ড রোমান্টিক। স্বামীর মোবাইল নাম্বার জান পাখি দিয়ে সেভ করে রেখেছে। পরপর 4বার কল দেওয়ার পরও ভাইয়া কল রিসিভ করলো না। বিরক্ত হয়ে মোবাইল রেখে দিলাম। তোমার ভাইয়া কি বলল? কিছু বলেনি। এত সব কাণ্ড শুনেও কিছু বলেনি? না ভাবি, কিছু বলেনি। কল পর্যন্ত রিসিভ করেনি। ভাবির মুখটা মলিন হয়ে গেল। হয়তো বুঝতে পেরেছে ভাইয়া ওনার কল দেখে রিসিভ করতে চাইছে না। এসব ঘটনা নতুন বলে মনে হচ্ছে না। এমন অনেক স্বামী আছে যারা বইয়ের কলকে তেমন গুরুত্ব দেয় না। বইয়ের কলের থেকে সিম কোম্পানির কলগুলোর ঢের বেশি গুরুত্ব। সোফায় বসে পড়লাম। বাড়িতে থাকতে ইচ্ছে হচ্ছে না। সোফার কোণে সেই ওষুধের বোতলটা রাখা। ভাগ্য আমার সহায় হয়েছে তাহলে। ভাবির চোখ ফাঁকি দিয়ে বোতলটা হাতে তুলে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। কোথায় যাচ্ছ? প্রকৃতি ডাক দিয়েছে। না গিয়ে উপায় কি বলো? ভাবি লজ্জায় মুখ ফিরিয়ে নিলেন। রুমে এসে সোজা বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কমোডের ভিতর ওষুধ ঢেকে ফেলে 2 বালতি পানি দিয়ে দিলাম। পুলিশের কেউ এ ঘরে তল্লাশি নিতে এলে ঝামেলায় পড়ে যাব। সমস্যা হলো বোতলটা কোথায় লুকাবো? ঘরের কোণে ফেলে রাখলে সমস্যা হতে পারে। পানি দিয়ে বোতলের ভেতরে পরিষ্কার করে নিলাম। তারপর সেটার স্টোর রুমের জানালা দিয়ে ওই ঘরে ফেলে দিলাম। নিচ থেকে ভাবির গলার স্বর ভেসে আসে,
নিচে গিয়ে দেখলাম বাড়ির সামনে সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। ওরা চলে এসেছে বোধহয়। আমার ভাবনা সত্যি করে 4 জন লোক বাড়ির ভিতর প্রবেশ করলো। সদর দরজার কাছে দাঁড়িয়ে বলল, রঞ্জু নামের কে আছে? দ্রুত পায়ে দরজার কাছে এগিয়ে গেলাম। বিনস্ত গলায় বললাম, জি আমি রঞ্জু। আপনি আমাদের কল করেছিলেন? আপনার বাবার মার্ডার হয়েছে? জি হ্যাঁ। চলুন তো, কোথায় কি হয়েছে দেখাবেন। ওনাদের নিয়ে বাবার ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকতে একজন বলে উঠল, চাপা ফুলের গন্ধ পাচ্ছেন কেউ? কই না তো রঞ্জুবাবু, আপনার নাকি এসব গন্ধ ধরা পড়বে না। আপনার কাছে জানতে চাইনি। রোগা মতো লোকটা বলে উঠল, হ্যাঁ স্যার পাচ্ছি। দোলন চাপা ফুলের গন্ধ এটা। মুখ বিকৃত করে ঘরের কোণে দাঁড়িয়ে রইলাম। লোকটা আমায় অপমান করলো কেন? নিজেদের নাককে মনে হয় কুকুরের নাক মনে হয়। যত সব। রঞ্জু সাহেব কি আমায় গালমন্দ করছেন? কই না তো, আপনার মুখের ভাব সব দেখে তেমনই মনে হচ্ছে। সে যাই হোক, কথা বলতে বলতে আমার দিকে হাত বাড়িয়ে দিল। মুচকি হেসে বলল, আমি বাদশা। আপাতত এই কেসের দায়িত্ব আমার উপরে। সেই সুবাদে আপনার সঙ্গে অনেক কথা বলতে হবে। অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে দিলাম। ছেলে মানুষের হাত এমন নরম হয় নাকি? নিশ্চয় 3 বেলা অলিভ অয়েল লাগায়। আপনার বাবার নাম মনির চৌধুরী, বিখ্যাত মানুষ। কি বললেন? জি, মনির চৌধুরী একজন বিখ্যাত মানুষ ছিলেন। তা ওনার এ অবস্থা কি করে হলো? জানি না কি করে হলো। জানলে আপনাদের ডাকবো কেন? আপনি বোধহয় রেগে আছেন। না, একদমই না, বরং বিরক্ত লাগছে। সব কিছুর জন্য দুঃখিত। বাবার মৃত্যুতে ছেলের মনে অবস্থা বুঝে কথা বলা উচিত ছিল। আচ্ছা, কিছু মনে না করলে আপনারা একটু বাহিরে গিয়ে দাঁড়ান, আমরা ঘরের তল্লাশি নেব। খুনি কি প্রমাণ ছেড়ে যায়? চেষ্টা করে প্রমাণ লোপাট করে দেওয়ার, তবে সফল হয় না। বাদশা নামক পুলিশ অফিসারকে খুব বেশি পছন্দ হলো না। লোকটা কেমন হেয়ালি করে কথা বলে। ঘর থেকে বেরিয়ে এসে সোফার উপর বসে পড়লাম। বাড়ির বাইরে লোক জড়ো হয়ে গেছে। পুলিশের একটা লোক ওদের কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না। দুজন মিলে ঘরের তল্লাশি করছে, আর বাদশা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে হুকুম করছে, এটা ওটা ধরে দেখছে। ভাবি মোবাইল কানে ধরে বসে আছে, হয়তো ভাইয়াকে কল দিচ্ছে, কিংবা বাপের বাড়ির লোকজনও বলতে পারে। রঞ্জু, তোমার ভাইয়া কল ধরছে না, দেখো না কি হলো। কই দেখি, আমার কাছে মোবাইলটা দাও। ভাবি হাত বাড়িয়ে মোবাইল এগিয়ে দিল। তারপর মলিন মুখে এদিক ওদিক তাকাতে লাগলো। পরপর 2বার চেষ্টা করার পর ভাইয়া কল ধরলেন। ঝাঁঝালো গলায় বললেন, এতবার কল দেওয়ার কি দরকার? তোমার বাবা মরে গেছে নাকি? খবর দিতে কল দিয়েছো? ভাইয়া প্রতি রাগ জমিয়ে ভাইয়া প্রতি জমিয়ে রাখা বিশ্বাসটুকু খুচরো পয়সার মতো মাটিতে গড়িয়ে পড়ল। ভাবির সঙ্গে এমন ব্যবহার মেনে নিতে কষ্ট হচ্ছে। বিরক্ত গলায় বললাম, না, ভাবির বাবা মরেনি, তোমার বাবা মরেছে। আমার কণ্ঠে ভাইয়া চমকে উঠল। ব্যস্ত গলায় বলল, রঞ্জু তুই কি বলছিস? মজা করিস না। মজা করার পরিস্থিতি নেই। বাবা আর নেই। কেউ বা কারা যেন ওনাকে খুন করেছে। বাড়িতে পুলিশ এসেছে। তোরা এখন খবর দিচ্ছিস? কবে যে তোদের জ্ঞান বুদ্ধি হবে? সকাল থেকে কতবার কল দেওয়া হয়েছে হিসাব করে দেখো। এখন কি অবস্থা নিজের চোখে দেখে যেতে পারলে দেখে যাও। ভাইয়া কল কেটে দিল। আগে পরে কখনো ওনার সাথে এভাবে কথা বলিনি। আজ ভাবির কল মনে করে লোকটা যে কথাগুলো বলেছে তা মেনে নেওয়া কঠিন। কি বললো তোমার ভাই? জানি না। কথা বললে যে সব কিছু জানিয়েছি। ভাবু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ওনাকে সময় দিলাম না। মোবাইলটা ওনার হাতে দিয়ে বাবার ঘরের দিকে রওনা দিলাম। বাদশা বাবুর রক্ত মাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। চোখে মুখে বিস্ময়ের ছাপ। আমার দেখে শান্ত গলায় বলল, বাড়িতে কজন থাকেন? জি, আমরা 4 জন থাকি, ভাই, ভাবি, বাবা আর আমি। আপনার ভাবিকে দেখলাম মহিলা দারুণ ভয় পেয়েছে। আপনার ভাই কোথায়? ব্যবসার কাজে বাইরে গেছে, কদিনের মধ্যে ফিরে আসার কথা। খবর দিয়েছেন? হ্যাঁ। কখন আসছেন? বলতে পারবো না, সঠিক সময় জানায়নি। আপনাদের ব্যাপারে অনেক তথ্যের প্রয়োজন। আশা করছি আপনারা সব ধরনের সহযোগিতা করবেন। নিশ্চয়ই। খুনের ব্যাপারে কি বুঝলেন? দেখে মনে হচ্ছে নৃশংসভাবে খুন করেছে। আপনাদের উপর অনেক দিন থেকে রাগ পুষে রেখেছে এমন কোনো শত্রু আছে? আপনার বাবার শত্রুদের ব্যাপারে কিছু জানেন? বাবার শত্রু আছে কিনা জানা নেই, তবে ওনার কয়েকজন বন্ধু আছে, মাঝে মধ্যে দেখা করতে আসে।
আপনার বাবা কি কাজ করতেন? পারিবারিক ব্যবসা, দোকানে দোকানে কাঁচামাল সাপ্লাই করে দাদার আমল থেকে চলে আসছে। ব্যবসায় যোগ দিয়েছেন কে? আপনি কিংবা আপনার ভাই? আমি ওসব ব্যবসার কাজের সাথে জড়িত না, কোনো কালো ছিলামও না। বাবার পরে ভাইয়া এসবের দেখাশোনা করে। আর আপনি? মাস্টার্স পাশ করে বেকার ঘুরছি, 2-4টে টিউশন করে হাত খরচ চালাই। বাবার সঙ্গে সম্পর্ক কেমন? ভালো না। এত সহজভাবে বলে দিলেন। নিজের বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারেননি? নিজের বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়, অন্যের বাবার সঙ্গে কারোর তেমন লেনাদেনা থাকে না। আপনি তেমন সুবিধার লোক নয়। যাই হোক, কিছু মনে করবেন না। পুলিশের চাকরি করতে গিয়ে সকলের সঙ্গে দুঃসম্পর্ক বজায় রাখা সম্ভব হয় না, সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হয় না। ওনার কথার জবাব দিলাম না। লোকটার কথাবার্তা সুবিধার মনে হচ্ছে না, বোধহয় সন্দেহ করছে। হাবু হাবু মিয়া, লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ছুরিটা সাথে দিয়ে দাও, রক্তের ব্যাপারটা মিলিয়ে দেখতে হবে। আচ্ছা স্যার, ফল কাটা ছুরি দিয়ে কি গলা কাটা সম্ভব? ব্যাপারটা যেন কেমন লাগছে। হাবু মিয়া বেশি কথা বলার স্বভাব কখনোই গেল না। হাবু মিয়া দেদার হেসে কাজ করতে লাগলো। বাদশা বাবু ভাবির দিকে এগিয়ে গেলেন। এখন ভাবির দিকে গাদা গাদা প্রশ্ন ছুড়ে দিবেন। এসব অশান্তি ভালো লাগছে না। দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাদশা বাবু হাত নাড়িয়ে নাড়িয়ে কী সব বলছেন। ভাবি আঁচল দিয়ে মুখ ঢেকে সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন। ওদের কথোপকথন শোনার জানার আগ্রহ দেখলাম না। এমনিতেই বাদশাবাবুর নজরে পড়ে গেছে। আগ বাড়িয়ে কোনো কিছু করা উচিত হবে না। যে ব্যক্তি বাবাকে হত্যা করেছে সে যেমন তেমন লোক নয়। অনেক দিন ধরে মনের মধ্যে রাগ পুষে রেখেছে, সেজন্য লাশের এসব বিভৎস অবস্থা। মৃত ব্যক্তির শরীরকে কষ্ট দিয়ে সমস্ত রাগ উসুল করে নিয়েছে। ভাইয়া হতদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো। ব্যস্ত গলায় বলল, কোথায় বাবা? বাবা কোথায়? কি হয়েছে ওনার? তোরা সবাই কোথায় ছিলি? বাবাকে দেখে রাখতে পারলি না? ভাইয়ার গলা শুকিয়ে গেছে, কণ্ঠস্বর জড়িয়ে আসছে। চারদিকে তাকিয়ে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে। ভাবির দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তুমিও বাবাকে দেখে রাখতে পারলে না? সারাদিন কি এমন কাজ করো শুনি? ভাবি কিছু বলার আগে ভাইয়া মাটিতে লুটিয়ে পড়ল। কয়েকজন লোক ভাইয়ার কাছে দৌড়ে এলো। বাদশাহবাবু তখনও কিছু বলছিলেন। ভাবি ওনার কথা উপেক্ষা করে ভাইয়ার কাছে ছুট লাগালেন। কি হলো ছেলেটার? কে একটু পানি দাও। বাপের মরা সহ্য করতে পারিনি রে, জ্ঞান হারিয়েছে। সত্যি ছেলেটা বাপকে অনেক সম্মান করত, আজকালকার ছেলেদের মতো নয়। ভাইয়াকে ঘিরে খাটো জলটা সৃষ্টি হয়েছে, সেখান থেকে এসব কথা ভেসে আসছে। বাদশাহবাবু তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকিয়ে আছেন, হয়তো কোনো হিসাব মিলানোর চেষ্টা করছে। উনি আপনার ভাই? হ্যাঁ। দুর্বল হৃদয়ের মানুষ, আপনার মতো শক্ত না। বাদশাহবাবু প্লিজ, আপনি বাবার খুনের তদন্ত করুন, আমার চরিত্র বিশ্লেষণ করতে হবে না। রেগে যাচ্ছেন কেন? রেগে যাওয়া অস্বাভাবিক কিছু না। আপনার বাবার কয় ভাই বোন? 3 ভাই বোন, দুজনেই বাবার থেকে বয়সে অনেক ছোট। ওনারা কোথায় থাকে? ফুপুর বিয়ে হয়নি, ছোট চাচার সঙ্গে গ্রামে থাকেন। গঞ্জের বাজারে চাচার মুদি দোকান আছে, ওই দিয়েই ওদের সংসার চলে। আপনাদের সাথে সম্পর্ক কেমন? আসা যাওয়া করে? না, আসা যাওয়া নেই বললেই চলে। বাবার সঙ্গে কোনো কাজ না থাকলে কখনোই আসে না। আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করতে নেই, ইসলামে নিষেধ আছে, জানেন তো? জানতাম। গ্রামে খবর পাঠানোর ব্যবস্থা করুন, ওনাদের প্রয়োজন পড়তে পারে। আপনি কাকে সন্দেহ করছেন? আমি সবাইকে সন্দেহ করি। বাড়িতে আপনারা দুজন মানুষ থাকতে এমন ঘটনা ঘটেছে, অথচ কেউ কিছু জানেন না। ব্যাপারটা গোলমেলে লাগছে। আমরা সত্যি বলছি। বিশ্বাস না করা আপনাদের ব্যাপার। আপনার মোবাইলটা নিয়ে আসুন তো। কেন? দরকার আছে বলেই বলছি, এত প্রশ্ন করলে হবে? মোবাইল আনতে ঘরের দিকে হাঁটা ধরলাম। সত্যি বলতে কাল রাতে কি হয়েছে না হয়েছে কিছুই জানি না। সন্ধ্যার দিকে বাবার ঘরের সঙ্গে লাগানো অন্য রুমটায় শুয়েছিলাম, বাবা ওষুধ খাচ্ছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। রাতে খাওয়ার পর নিজের ঘরে চলে গিয়েছিলাম, ওখান থেকে তেমন কিছু শুনতে পাইনি। মোবাইল এনে বাদশা বাবুর হাতে দিলাম। উনি কল লিস্ট ঘটিয়ে দেখলেন, রিপাকে, ভাবির বোন, আর আপনার বিশেষ কেউ না। তারপরও গত রাতে 3 ঘন্টা 58 মিনিট কথা বলেছেন। একটা বিষয়ে কথা বলার প্রয়োজন ছিল। থানায় চলে আসবেন, ওখানে বাকি কথা হবে। হাবু মিয়া মনির বাবুর বড় ছেলের জ্ঞান ফিরেছে, ওনার সঙ্গে কথা বলে থানায় চলে আসুন। গাড়ি আসলে লাশটা পাঠিয়ে দিন।
দেরি করলে রিপোর্ট আসতে দেরি হবে। হাবু মিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই বাদশাহবাবু বেরিয়ে গেলেন। বাড়ির সামনে লোকজনের ভিড়, যদিও ভিড় ঠেলে সামনে এগোতে সমস্যা হচ্ছে না। ভাইয়া সোফায় বসে আছে, ভাবি ভাবি পাশে দাঁড়িয়ে মাথায় তেল পানি দিচ্ছেন। এতটা সমস্যা হবে ভাবতেও পারিনি। পোস্টমর্টমের রিপোর্ট আসলে ফেঁসে যেতে পারি। ভাবির বাপের বাড়ি লোকজন এসে পৌঁছলো। সবার সামনে রিপা, মেয়েটা বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে আসছে, যেন নিজেই সবকিছু সমাধান করে ফেলবে। রঞ্জুবাবু, আপনি কি আমার উপর রেগে আছেন? না তো, আপনার উপর রেগে থাকবো কেন? কাল রাতে আমার সঙ্গে কথা না বললে বাবাকে বাঁচাতে পারতেন। আমার জন্যই সব কিছু হয়েছে। না রিপা, তোমার জন্য কিছু হয়নি। তাছাড়া কাল রাতে তুমি কল দাওনি, আমি তোমায় কল দিয়েছিলাম। এতে তোমার কোনো দোষ নেই। সত্যি বলছেন তো? আপনি আমার উপর রেগে নেই না? না, তোমার উপর রেগে নেই। এখন গিয়ে ভাবিকে সান্ত্বনা দাও। সকাল দিয়ে অনেক ধকল গেছে। বাবা মা বাবা বাবা গিয়েছে আপুর কাছে। আমি না হয় আপনাকে সান্ত্বনা দেই। আমি ঠিক আছি। না, আপনি ঠিক নেই। আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গায়ের শার্টটাও ভিজে ভিজে গেছে। এভাবে ভেঙে পড়বেন না। আচ্ছা, এদিকে এসে বসুন। ফ্যানের নিচে বসলে আরাম লাগবে। বললাম তো ঠিক আছে। রিপা আমার কথার গুরুত্ব দিল না। হাত ধরে টেনে একটা চেয়ারে বসিয়ে দিল। চেয়ারটা সোজা সোফার নিচে রাখা। রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিল। গ্লাসটা মুখের সামনে ধরে বলল, পানি খেলে কিছুটা ভালো লাগবে। পানি আনতে রান্নাঘরে গেলে কেন? টেবিলের ওপর জগ রাখা আছে। একটু কষ্ট করতে ইচ্ছে হলো। রিপা, জি বলেন। শান্ত হয়ে বসো। বাড়িতে অনেক লোক জড়ো হয়েছে। সবাই এই ব্যাপারগুলো স্বাভাবিক চোখে দেখবে না, বিশেষ করে মহিলারা। কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে আমার যায় আসে একটু বাদে খবর ছড়িয়ে পড়বে। কি খবর? রঞ্জু ছেলেটার চরিত্র ভালো না, বাপের লাশ ঘরে রেখে মেয়েদের সাথে কী সব করছে। দুঃখিত। রিপা আমার কাছ থেকে দূরে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকাতে পারলাম না। হাবু ও মিয়া ভাইয়ার সাথে কথা বলছে। আজ কোনো কাজ নেই। বিকেলের দিকে থানায় যেতে হবে। আস্তে আস্তে লোকের ভিড় কমতে শুরু করেছে। ভাইয়া হাতের ইশারায় কাছে ডাকছে। রঞ্জু, এসব কি করে হলো? জানি না। কাল রাতে খাওয়ার সময় বাবার সাথে দেখা হয়েছিল। সব কিছু একদম ঠিকঠাক। ভাইয়া উঠে এসে আমায় জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমরা এতিম হয়ে গেলাম রে ভাই। আমরা এতিম হয়ে গেলাম। না চাইতেও ভাইয়ার পিঠের ওপর হাত চেপে ধরলাম। এই মানুষটার প্রতি অভিযোগ করতে পারি না, কখনোই না। পিঠের ওপর ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ভাইয়ার চোখের পানি। বাবা হারানোর যন্ত্রণা এমনই হয় তাহলে। ভাবি, ভাইয়াকে ঘরে নিয়ে যাও। ভাবি এগিয়ে এসে ভাইয়ার হাত ধরলো, নরম গলায় বলল, ঘরে চলো, ওরা বাবাকে নিয়ে গেছে। ভাবির চোখ দিয়ে পানি পড়ছে, মোছার চেষ্টা করছে না। ভাইয়া ধীর পায়ে হেঁটে ঘরে চলে গেল। ভাবির মা রিপাও ওদের পেছনে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম লোকজন নেই বললেই চলে। সজীব কাকু দরজার পাশে দাঁড়িয়ে আমায় ডাকছে। আল্লাহ সব কিছুর বিচার করবেও। ভরসা রাখো বাবা। আমরা কাল আসুম, একটু কাজ আছে। কান্নাকাটি করো না, আসি কেমন? মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। কি আশ্চর্য, চোখের কোনা ভিজে গেছে। আমি কি কাঁদছি? ফাহাদ বিছানায় শুয়ে আছে। রিপা ওর কপাল চেপে দিচ্ছে। মাঝে মধ্যে দুলাভাইয়ের সেবা করলে নেহাত মন্দ হয় না, তবে রিপার কাছে এসব ভালো লাগছে না। অন্য পুরুষের সেবা করার কোনো মানেই নেই যেখানে তার বউ উপস্থিত। আপা, তুমি এসে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দাও। কেন রে, দেখছিস না কাজ করছি? রিপা মুখ বিকৃত করে জোরে জোরে কপাল চাপতে থাকে। ফাহাদ বোধহয় রিপার বিরক্তি অনুভব করেছে। সে তরল গলায় বলে, থাক, মাথা ব্যথা করছে না। তোমরা বরং এখন এ ঘর থেকে যাও, আমি কিছু সময় একা থাকতে চাই। রিপা এক লাফে খাট থেকে উঠে দাঁড়ায়। তারপর বোনের হাত ধরে বলে, চলো দুজনে মিলে কিছু নাস্তা তৈরি করি। মনে হচ্ছে কারোরই সকালে খাওয়া হয়নি। তনিমা মাথা নেড়ে বোনের কথায় সম্মতি দেয়। বাবা বাবা মা এ ঘরে নেই, পাশের ঘরে বিশ্রাম নিচ্ছে। বাড়ির পরিবেশ একদম স্বাভাবিক দেখে বোঝার উপায় নেই সকাল থেকে এত কাণ্ড হয়ে গেছে। সকলে ঘর থেকে বেরিয়ে যেতেই ফাহাদ মোবাইল বের করে পরিচিত নম্বরে ডায়াল করে মোবাইলটা কানে চেপে ধরে। চিন্তা করো না, তেমন কোনো সমস্যা হয়নি।
না না, কেউ কিছু বুঝতে পারিনি, আমি ঠিক আছি। আচ্ছা, পরে কথা হবে, এখন রাখছি। তনিমা গরম পানি করছে, নুডলস রান্না করবে, শর্টকাটে হয়ে যাবে। ঘন্টা ঘটা করে রান্না করার ইচ্ছা নেই। কেউ নিশ্চয়ই পাত পেরে খেতে চাইবে না, কিছু একটু মুখে দিলেই হলো। রিপা পেঁয়াজ কাটছে। আচ্ছা আপা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? ছি ছি রিপা, কি এসব কি বলছিস? না থাকতেও পারে, ভাইয়া তো তেমন সময় দেয় না। বাজে কথা বলিস না। কেন জানি মনে হচ্ছে তুমি এই খুনের সাথে জড়িত। রিপা কথা শেষ হতে না হতেই জোরে আওয়াজ হয়। তনিমা রিপার পিঠের উপর খুন্তি দিয়ে বাড়ি মেরেছে। রিপা হতভম্ব হয়ে বোনের দিকে তাকিয়ে থাকে। তনিমা মেয়েটা ছোটবেলা থেকে শান্ত স্বভাবের, কোনো কথা হুট করে রেগে যায় না, কখনো রাগ হলে নিজের মধ্যে পুষে রাখে, তেমন প্রতিক্রিয়া দেখায় না। সেবার মা বিনা কারণে আপুকে বকাবকি করেছিল। আপু অনেক কষ্ট পেয়েছিল, সেই সঙ্গে ভীষণ রেগে গেছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি, মুখে কিছু বলেনি। চাল চলানো স্বাভাবিক ছিল। বেশ কয়েকদিন পরে রিপাকে বলেছিল, মায়ের ওপর ভীষণ রেগে ছিলাম, তোমায় দেখে তা বুঝতে পারিনি। সত্যি রেগেছিলে? মিথ্যা বলবো কেন, রাগ দেখাতে ইচ্ছা করে না, মনে হয় রাগ দেখালে মান কমে যাবে। এ কেমন কথা, তুই বুঝবি না, বাদ দে। শান্তশিষ্ট তনিমা রেগে গিয়ে কাউকে আঘাত করেছে এ কথা যেন বিশ্বাস হতে চায় না। রিপা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মুখ সামলে কথা বলবি, দিনে দিনে বেয়াদব হয়ে গেছো তাই না? মুখে কিছুই আটকায় না, কর্কশ গলায় বলে ওঠে তনিমা। রিপা যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করে, নরম গলায় বলে, রেগে যাওয়া স্বাভাবিক, তবে এতটা রেগে যাওয়ার মতো কিছু বলিনি, কথাগুলো মজার ছলে নিতে পারতে। চরিত্রের দাগ অনেক বড় ব্যাপার, এসব তোর মাথায় ঢুকবে না। তাছাড়া এখন মজা করার সময় নয়, তুমি আমাদের বাড়িতে আনন্দ ফুর্তি করতে আসোনি, মনে থাকে যেন। হবে হয়তো। রিপা কথা বাড়ালো না, রান্নাঘর থেকে বেরিয়ে রঞ্জুর রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বোনের কাছে দারুণ কষ্ট পেয়েছে, পিঠ জ্বলছে এখনো। তনিমা মন খারাপ করে অবশিষ্ট পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিল। গরম তেলে পেঁয়াজ ভেজে তাতে কয়েকটা ডিম ছেড়ে ভালো করে নাড়তে লাগলো। শরীরটা বড্ড খারাপ লাগছে, চোখ জ্বলছে, বোধহয় কিছুক্ষণের মধ্যে চোখে পানি চলে আসবে। রিপাকে বড্ড ভালোবাসে, আদরের ছোট বোনকে খুন্তি দিয়ে আঘাত করেছে, ভাবতেও কষ্ট হচ্ছে। হঠাৎ করে রেগে যাওয়া উচিত হয়নি। রিপা কথাগুলো মজার ছলে বললেও তনিমা ব্যাপারটা পছন্দ হয়নি। ফাহাদ শুনলে সন্দেহ করবে, এমনিতেই তাকে নানার কথা শুনতে হয়। স্বামী মানুষটা ভালো না হলে জীবন অতিষ্ঠ হয়ে যায়। রঞ্জুবাবুর ঘরের দরজা লাগানো, হয়তো বিশ্রাম নিচ্ছে। রিপা নরম হাতে দরজার কড়া নাড়ায়। রঞ্জু এসে দরজা খুলে দিল, শান্ত গলায় বলল, কিছু বলবে? কাজের কথা না থাকলে আসা যাবে না। তা তো কখন বললাম, আসো ভেতরে এসো। এখানে এসে আপনাদের অসুবিধায় ফেলে দিয়েছি, সমস্যা নেই, বিকালে চলে যাব। এমন কথা বলছো কেন? জানি না। রিপা, কি হয়েছে, কাঁদছো কেন? আপা মেরেছে। রিপার কথা বিশ্বাস করতে পারছি না, ভাবি না কেউ ওকে মেরেছে। যে ভাবি কখনো ভাইয়ের মুখের উপর কথা বলে না, ভাইয়ার অন্যায় আবদারগুলো মুখ বুঝে মেনে নেয়, সাত কথা রা নেই, সে কিনা কাউকে আঘাত করতে পারে। অবিশ্বাস্য ব্যাপার, বেশ অবাক হচ্ছি, কিন্তু প্রকাশ করলাম না। কোমল গলায় বললাম, কি করেছিলে তুমি? গুঁড়ো দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিলে নাকি? না, ছোটবেলা থেকে গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার অভ্যাস আছে আমার, সেজন্য ভাবলাম তুমিও বুঝি এই কাজ করতে গেছিলে। আপুর কাছে জানতে চেয়েছিলাম তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সেজন্যই ভীষণ রেগে গেছে। বিবাহিত মেয়েরা স্বামীর সংসারে থাকার পরেও যদি তাদের বয়ফ্রেন্ড থাকে তখন কি হয় জানো? মজা করে বলেছিলাম, ভাইয়া তো সময় দেয় না তেমন, সেজন্য। কাজটা মোটেও ঠিক করনি তুমি। তুমি মজা করে বললেও সবার কাছে ব্যাপারটা মজার হবে না, কেউ কেউ সত্যি মনে করে বসবে। কোনো নারী চাইবে না তার উপর পরকীয়ার দোষ চাপক। আর যারা পরকীয়া করে তারাও কি এসব কথা শুনতে চায় না? না জানো রিপা, পৃথিবীর সব নারী একরকম হয় না। সবাই স্বামীর কাছ থেকে সময় আশা করে না, কিংবা আশা করলেও প্রকাশ করে না। কি বলতে চান? বললাম, সময় না পেলে সবাই পরকীয়া করে না, তাহলে প্রবাসী ভাইদের বউ থাকতো না। আমার একজন ছাত্র আছে, ওর বাবা বিদেশে থাকে, সেখানে কাজ করে, 2-3 বছর পর পর কদিনের জন্য দেশে ফেরে। ওর মায়ের এসব নিয়ে কোনো অভিযোগ নেই। আপনি এত কিছু বলছেন কেন? তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। সুন্দরী মেয়েদের জ্ঞান দেওয়ার মজাই আলাদা।
রিপার চোখ মুখ বদলে গেল। ব্যস্ত স্বরে বলল, আপার কাছে ক্ষমা চেয়ে আসি। কি বলেন? হ্যাঁ যাও। রিপা চলে যেতেই বিছানায় বসে পড়লাম। বাবার খুনের সঙ্গে ভাইয়ার কোনো যোগ নেই তো? না না, ভাই এমন করবে কেন? ওর কাছে খুনের কোনো কারণই নেই। আজীবন বাবার পছন্দের ছেলে হয়ে থেকেছে। বাবার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। ভাবির মতো সাদাসিধে মানুষ খুন করতে পারে না। তাহলে কে? কাল রাতে কি কেউ এসেছিল নাকি? আসলেও আমরা জানতে পারলাম না কেন? চিন্তার সাগরে ডুবেছিলাম বেশ কিছুক্ষণ। রিপা নুডলস নিয়ে এলো, লাজুক গলায় বলল, ভাবি বলল এগুলো খেয়ে নিতে। সকাল থেকে তো কিচ্ছু খাননি, এভাবে না খেয়ে শরীর খারাপ হবে। আচ্ছা খেয়ে নিব, টেবিলের উপর রেখে দাও। না না, এখনই খেতে হবে। কেন? আমার কথা রাখতেই হবে। আচ্ছা দাও, আমি এখনই খেয়ে নিচ্ছি। তুমিও গিয়ে কিছু খেয়ে নাও। যাচ্ছি, সবটুকুই খাবেন কিন্তু। রিপা চলে গেল। চাচা ফুবুকে খবর দেওয়া হয়েছে। খবর শুনে ওনারা কান্নায় ভেঙে পড়লেন। আজকের মধ্যে চলে আসবে এখানে। বাদশাবাবু ওদের সাথে কি কথা বলবে কে জানে। মোবাইল বাজছে। এখন আবার কে? খাওয়া বাদ দিয়ে কল রিসিভ করলাম। হ্যালো, কে? জি আমি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ বলুন। বিকালবেলায় থানার আসার প্রয়োজন নেই। মনিরবাবুর পোস্টমর্টম হতে সময় লাগবে। ডোম কাকু দেশে বাড়ি ফিরে গেছে, রাতের আগে আসতে পারবে না। পোস্টমর্টমের সাথে আমাদের না যাওয়ার কি সম্পর্ক? রিপোর্ট হাতে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। না হলে দুবার করে যাওয়া আসা করতে হবে, অযথা সময় নষ্ট। আচ্ছা তাহলে কখন আসবো? কাল বিকেলে হয়তো সময় জানিয়ে দেওয়া হবে। আমার নাম্বার কোথা থেকে পেলে? পুলিশের চাকরি করি, কত শত খুনি বজ্জাত লোকদের পাকড়াও করি। সামান্য মোবাইল নম্বর। কল কেটে গেল। লোকটি সুবিধার মনে হয় না। উনি বোধহয় আমাকেই সন্দেহ করেন, কিন্তু আমি তো অন্যভাবে মারার চেষ্টা করেছি। যেভাবে এই লোকটা। রঞ্জু খাওয়া শেষ করে একটু নিচে আসো তো। কেন ভাবি, কিছু হয়েছে নাকি? তোমার ভাই ডাকছে। আচ্ছা আসছি। দ্রুত পায়ে বসার ঘরের দিকে হাঁটা ধরলাম। কি জানতে চাইবে আল্লাহ মালুম। বসার ঘরে অনেকেই উপস্থিত, বাড়ির লোক বাদ দিয়ে বাইরের লোকও আছে। হয়তো বাবার ঘটনা শুনে সমবেদনা জানাতে এসেছে। ভাই আমায় দেখে নড়ে চড়ে বসলো। তরল গলায় বলল, কাল রাতে কি হয়েছিল? জানি না। সত্যিই কি কিছু জানিস না? না ভাইয়া, সত্যিই কিছু জানি না। ভয়ঙ্কর কিছু জানলেও খুব সহজে স্বীকার করে নিতাম। আমার মনে হচ্ছে তুই আর তনিমা মিলে বাবাকে খুন করেছিস। ভাইয়ার কথায় সকলে চমকে উঠল। ভাবি যেন আকাশ থেকে পড়েছে। এসব কি বলছো? আমরা কেন মারবো? তাছাড়া ভাবি বাবাকে নিজের বাবার মতো ভালোবাসে। কথা বলে অতিভক্তি চোরের লক্ষণ। তোদের বেলাও তাই হয়েছে। ভাবি আর চুপ করে রইলেন না, কাঁদো কাঁদো গলায় বললেন, আমি কেন মারতে যাব? এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আছে। কেন খুন করবে তা বুঝতে পারছো না? আচ্ছা আমিই বলছি, রঞ্জুর সঙ্গে ওইসব করেছিলে, বাবা দেখে ফেলেছে, সেজন্য বাবাকে সরিয়ে দিয়েছো। ঠাস করে শব্দ হলো। ভাইয়ার ডান গালে সজোরে থাপ্পড় মেরেছে। ভাবির এমন কাণ্ডে সকালে হতভম্ব হয়ে গেল। ভাইয়া গালে হাত দিয়ে ভাবির দিকে তাকিয়ে আছে। তোমার এত সাহস, তুমি আমাকে চড় মারলে। কপাল ভালো তোর জিভ ছিঁড়ে ফেলেনি। নিজেকে কি মনে করিস? যা খুশি তাই বলবি। আমার চরিত্র নিয়ে বাজে কথা বললে কাউকে ক্ষমা করব না। রিপার নিজের পিঠ ডলতে লাগলো। ভাবির বাবা শান্ত গলায় বলল, জামাইয়ের মাথা ঠিক নেই, নিজেকে শান্ত কর মা। হ্যাঁ মা, তোর বাবা ঠিকই বলেছে, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, নিজেদের মধ্যে কাঁটা ছুড়োছুড়ি নয়। ভাবি শান্ত হয়ে বসে পড়ল। ভাইয়া চট করে উঠে দাঁড়ালো। বেরিয়ে যেতে যেতে বলল, তোদের সবাইকে দেখে নিব। এখন থানায় যাচ্ছি, দরকার হলে টাকা খরচ করে গোয়েন্দা ভাড়া করব, তবু এর শেষ দেখে ছাড়বো। ভাইয়া চলে যেতেই ভাবি কান্নায় ভেঙে পড়লেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ফাহাদ ছুটে গিয়ে গাড়িতে বসে পড়লো। মাস দুয়েক হয়েছে নিজে একটা 4 চাকার গাড়ি কিনেছে। তুলির অনেক দিনের শখ, মোটর গাড়ি চড়ে ঘুরে বেড়াবে। গাড়ি চালিয়ে কিছু দূর যাওয়ার পর গাড়ি থামলো। সুন্দরী এক যুবতী গাড়িতে চেপে বসলো। ফাহাদ তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। মেয়েটার চুল খোলা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, পরনে সালোয়ার কামিজ, খোলা চুল বাতাসে উঠছে।
ফাহাদের চোখ সরছে না। তুলি মেয়েটা এত সুন্দর কেন? তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তনিমাকে দেখলে তো অনুভূতি হয় না, এমন অনুভূতি হয় না। এভাবে কি দেখছেন? তোমাকে এত সুন্দর না হলেও তোমাকে এত সুন্দর না হলেও পারতে। কি যে বলেন আপনি? সত্যি বলছি, একটু বাড়িয়ে বলছি না। তাই বাড়িতে কি হয়েছিল? তখন অমন করে দৌড়ে চলে গেলেন। বাবা মারা গেছে। কি বলছেন? কিভাবে? সত্যি বলছি, বাবার খুন হয়েছে। কে? কিভাবে? সঠিক জানি না। তনিমা আর রঞ্জুর কাজ বোধ হয়। ওরা কেন মারবে? কারণ জানা নেই। তবে বাবা মারা গিয়ে অনেক ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হয়েছে? বাবা চাইছিলেন সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবেন, বাউন্ডুলে রঞ্জুর জন্য কিছু রাখবেন না। কিন্তু এখন তো সেসব সম্ভব নয়। রঞ্জু জানতো সম্পত্তির ব্যাপারে? না, বাবা শুধু আমায় বলেছিলেন। হয়তো আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনে নিয়েছিস? না রে। নিয়েছিল? না রে, বাবার সঙ্গে গ্রামে গেছিলাম মাস 2 আগে। তখন এসব কথা হয়েছিল। রঞ্জুর জানার উপায় নেই। পুলিশ কি বলেছে? পোস্টমর্টেম রিপোর্ট না আসলে কিছু বলতে পারছে না। পুলিশেরা তো অত সহজে খুনিকে ধরতে পারবে বলে মনে হয় না। ওদের নানান কাজ থাকে, একটা কেস নিয়ে পড়ে থাকার সময় নেই। কি করবেন এখন? পুলিশ কাকে সন্দেহ করছে? জানি না, তেমন কোনো কথা হয়নি। আমাকে ভুলে যাবেন না তো? না, কখনোই না। বাবার ব্যাপারে সমাধান হয়ে গেলে আমরা বিয়ে করে ফেলবো। তনিমাকে ডিভোর্স দিয়ে দিলে হলো। মনে হয় না ও কোনো প্রকার ঝামেলা করবে। জানো তুলি, বাবা আমায় অনেক ভালোবাসতেন। ফাহাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। বাবার মৃত্যুর শোক সহ্য করতে পারছে না। তুলি ফাহাদের দিকে ঝুঁকে কাঁধে হাত রাখে। তুলি সান্ত্বনা পেয়ে ফাহাদের কান্না কয়েক গুণ বেড়ে যায়। তুলি উপস্থিতি সামলাতে না পেরে এদিক ওদিক তাকাতে থাকে। ফাহাদকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার কোনো মানে হয় না। লোকটা উদ্দেশ্য খুব বেশি সুবিধার মনে হয় না। বেশ কদিন ফাহাদের থেকে দূরে থাকতে হবে, তারপর সময় বুঝে কেটে পড়তে হবে। পুলিশ টের পেলে আমাকেও সন্দেহের তালিকায় ঢুকিয়ে দেবে। এই জঘন্য চরিত্রের লোককে কে বিয়ে করবে? তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি, কিন্তু মিলাতে পারছি না। কি ভাবছো? বউ থাকতেও বাইরে পরকীয়া করতে হয় কেন? মানে? আরে মজা করলাম। ভাবছি আঙ্কেলের খুনের ব্যাপারে। গোয়েন্দা ঠিক করার কথা বললে তখন কাউকে খুঁজে পেয়েছো নাকি? না, তেমন কাউকে পাইনি। তোমার পরিচিত কেউ আছে নাকি? তুলি ডানে বামে মাথা নাড়ায়। তারপর মুচকি হেসে বলে, ফাহাদ, তোমার বাড়িতে থাকা উচিত। এভাবে বাইরে বাইরে ঘুরলে সকলে সন্দেহ হবে। তাছাড়া পুলিশও তোমার ওপর নজর রাখবে। পুলিশ কেন নজর রাখতে যাবে? কোনো কারণ ছাড়াই সন্দেহের বশে দেরি করো না, বাড়িতে ফিরে যাও। তোমাকে কোথায় নামিয়ে দেব? এখানে দিলেও হবে। সিএনজি করে বাড়ি ফিরে যাব। না না, তা কি করে হয়? তুরি গাড়ি থেকে নেমে পড়ে, হাত নাড়িয়ে ফাহাদকে বিদায় জানায়। ফাহাদ শুকনো মুখে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তুলির সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তনিমার সঙ্গ ভালো লাগে না। বেশ কয়েকদিন ধরে মদের নেশাটা মাথাচাড়া দিয়েছে। নেশার কারণে বাড়িতে ফেরা হয় না। রুবেলের বাড়িতে রাত পার হয়ে যায়। রুবেল ছেলেটা বেশ কাজের, একাই থাকে বাড়িতে, ঝামেলা করার কেউ নেই। তুলি গাড়ি থেকে নেমে নিজের মাকে কল দেয়। উৎসাহ গলায় বলে, মনির চৌধুরী মারা গেছে। আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো। ও পাশ থেকে কোনো আওয়াজ আসে না। তুলি বিচলিত হয় না, মুচকি হেসে মোবাইলটা ব্যাগে রেখে দেয়। আজ অনেক কাজ করতে হবে। চারপাশ দোলন চাপার গন্ধে মোমো করছে। এখন কিন্তু দোলন চাপা ফোটে। বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবছি। বাবার খুনের ব্যাপারে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। পুলিশও তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। রিপা মেয়েটা আসার পর থেকে আমার পিছনে পড়ে রয়েছে, তাকেও এড়িয়ে যেতে পারছি না। মেয়েটা মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা বোঝার মতো বুদ্ধি আমার নেই। ভাইয়া ভাবি সংসারে ফাটল ধরেছে। ভাইয়া যাওয়ার পর থেকে ভাবির কান্না থামছে না। মা বাবাও তাকে শান্ত করতে পারছে না। গ্রাম থেকে কাকা আর ফুপু এসেছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই কান্না জুড়ে দিল। ভাই হারিয়ে গেছে এ কথা মানতে পারছে না, অথচ বেঁচে থাকতে কখনো তেমন খাতির নজরে পড়েনি। মানুষ মরলে দুদিনের জন্য তার প্রতি ভালোবাসা বাড়ে, তারপর চিরতরে ভুলে যায়। মনে লাগলেও গায়ে লাগে না। দুপুরে সাগর কাকাদের বাড়ি থেকে ভাত তরকারি দিয়ে গেছে। মরা বাড়িতে নাকি রান্না হয় না। কাকিমার হাতে রান্না বেশ দারুণ।
সময় ভালোই লাগছিল, কিন্তু ওনারা চাইলে একটা রেস্তোরাঁ খুলতে পারেন, প্রচুর লোকের ভিড় হবে। আমি তো রোজই যাব। রঞ্জুবাবু ঘরে আছেন? হ্যাঁ, ভেতরে এসো। কি করছেন? বিছানায় শুয়েই বসবাস করছি, আর আকাশ পাতাল ভেবে চলেছি। এত কি ভাবছেন? আপাতত তোমার কথা চিন্তা করছি। তুমি কি সিরিয়াল দেখো? কোন সিরিয়াল? যে সিরিয়ালের নায়িকারা তাদের প্রিয় মানুষকে বাবু বলে ডাকে। না না, ওসব দেখার সময় নেই। আমার মনে হচ্ছে তুমি ওসব একটু বেশি পছন্দ করো, সেজন্য আমার নামের শেষে বাবু শব্দটা লাগিয়ে রঞ্জু বাবু বলে ডাকো। ও মা, এসব কি বলছেন? শুধু রঞ্জু শুনতে কেমন কেমন লাগবে তাই বাবু বলি। একদমই কেমন কেমন লাগবে না। তোমাকে রিপা বাবু বললে কেমন শোনায়? রিপা বলতে হবে না, শুধু বাবু বললে হবে। রিপা লজ্জা পেয়ে চলে গেল। মেয়েটার মাথায় সমস্যা হয়েছে, আজকাল উদ্ভট আচরণ করছে, আগে এমন ছিল না। মানুষ চিন্তা এড়াতে এমন কাজ করে নাকি? ভাইয়া এখনো বাড়ি ফিরেনি, কোথায় কি করেছে কে জানে। রাতে খাওয়ার সময় মনে পড়লো আগের দিন বাবাকে দেখেছিলাম। বাবা সোফায় বসেছিলেন, ভাবির দেয়া পায়েসটুকু চেটে পুটে সাবার করেছিলেন। কথাগুলো মনে পড়তেই চোখ জ্বালা করতে আরম্ভ করলো। পানি আসবে বোধহয়। পরের দিন সকালে থানা থেকে কল এলো, বাবার রিপোর্ট আসতে আসতে দুপুর হয়ে যাবে। বাদশাহবাবু রিপোর্ট নিয়ে আমাদের বাড়িতে আসবেন। সকালে বিকাল 3টায় বাড়িতে থাকতে বলেছেন। সকলকে কথাটা জানিয়ে এলাম। শরীর ছেড়ে দিচ্ছে, বিছানায় পিঠ এলিয়ে দিতেই ঘুম চলে এলো। আজ আমি নিশ্চিত, অনেক বেশি নিশ্চিত। নিশ্চিন্ত। ঘুম ভাঙল ভাবির ডাকে। 3টে বেজে গেছে। দারোগাবাবু চলে আসার সময় হয়েছে। 3টে থেকে বসার ঘরে সোফার কোনায় বসে আছি। বাদশাহবাবুর আসার নামগন্ধ নেই। লোকটার কি সময় জ্ঞানের অভাব নাকি? 4টে বাজতে 2 মিনিট বাকি। এখন দারোগাবাবু আসার সময় হলো। দেদার হেসে বলল, একটু কাজ পড়ে গিয়েছিল, সেজন্য দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না। ভাই আর ওনার কথা পছন্দ হলো না। কর্কশ গলায় বলল, আপনারা পুলিশের লোকেরা মনে করেন আমাদের মতো সাধারণ মানুষের কোনো কাজ নেই, আমাদের সময় নষ্ট করলে কিছু হবে না। ফাহাদ সাহেব রেগে যাচ্ছেন কেন? তাছাড়া আপনার বাবার কবরও হয়নি, এখনই কাজের চাপ থাকলে হবে? ভালো কথা মনে করেছেন। বাবার লাশ ফেরত দিবেন কখন? আমাদের তো জানাজার ব্যবস্থা করতে হবে, কাল সকালেই পেয়ে যাবেন। এই ধরেন 8টার মধ্যেই। অনেক কিছু তদন্ত করতে হয় তো, বুঝতেই পারছেন। আচ্ছা, এই দুজনকে? ওনারা আমাদের কাকা আর ফুপু। ও আচ্ছা, কী নাম আপনাদের? জি, আমার নাম মিজান, আর আমার বোনের নাম মনিরা। বাহ, আপনাদের কয় ভাই বোনের নামের শুরুটা ম দিয়ে? দারুণ ব্যাপার। ভাইয়ের সাথে তেমন কেমন সম্পর্ক ছিল? ভাই বোনের মধ্যে মন মালিন্য হবে, এটাই স্বাভাবিক। তবে যাই হোক না কেন, রক্তের সম্পর্ক তো। আচ্ছা, শেষ কবে দেখা হয়েছে ওনার সাথে? দেখা হয়েছে বেশ কয়েকদিন হলো। এই মাস দুয়েক। গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তখন ফাহাদও সঙ্গে ছিল। আচ্ছা, এরপর আর দেখা হয়নি? না, আমরা হচ্ছি কাজের মানুষ, শহরে বেড়ানোর সময় কই। তা বটে। আপনার বোন কথা বলছে না কেন? কি আর কমো, ভাই হারাইছি, ভাষাও ভুইলা গেছি। আচ্ছা, ফাহাদ বাবু গাড়ি করে কোথায় গিয়েছিলেন? আপনাকে কে বললো আমি কোথায় গিয়েছিলাম? পুলিশের কাছে এসব খবর থাকে, বলুন না কোথায় ছিলেন। এত ইতস্তত করছেন কেন? কাজ ছিল, সমস্ত কাজের কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? না না, কখন বললাম? আসলে আপনার বাবার মৃত্যু হয়েছে দম বন্ধ হওয়ার জন্য। সোজাভাবে বলতে গেলে ওনাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। তবে ওনার রক্তে সামান্য পরিমাণ আর্সেনিক পাওয়া গেছে। মরার জন্য যথেষ্ট না হলেও মৃত্যুর কারণ হতে পারত। আপনার কথা বুঝতে পারলাম না। বাদশাহবাবু মুচকি হাসলেন। হাসির মাঝে অসংখ্য রহস্য লুকিয়ে আছে। বাবাকে মারার পিছনে কার হাত থাকতে পারে? আমার বিষে তো ওনার মৃত্যু হয়নি।